শহরের মিমি গ্রামের এক গরিব ছেলের প্রেমে পড়ে যায়। মা বাবার অনুমতি ছাড়া গ্রামের আকাশ নামের একটি ছেলেকে বিয়ে করে। মা বাবার অবাধ্য হয়ে করা বিয়ে তার জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়। মিমির শাশুড় শ্বশুরই মিমিকে একেবারে সহ্য করতে পারত না। মিমির উপর অনেক অত্যাচার করত। মেয়েটাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। মা বাবার একমাত্র আদরের মেয়েটা হয়ে গেল এই বাড়ির অবহেলার পাত্রী। ভালোবাসার বিয়েটা মিমির জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়। আকাশ তার মা বাবাকে খুব ভয় করত। মিমির সাথে হওয়া অত্যাচারের কোনো প্রতিবাদও করতো না আকাশ। মিমিকে তার মা বাবা বাড়ির থেকে বের করে দেয় আকাশকে বিয়ে করার জন্য। মিমির কাছে যাওয়ার জন্য কোনো জায়গাও ছিল না, তাই সবার অত্যাচার সে মুখ বুজে সহ্য করত। আমার কত আশা ছিল, ভেবেছিলাম আমার ছেলেটাকে দেখে শুনে একটা ভালো ঘরের মেয়ে বিয়ে করাবো। আমার কপালে আর জুটলো না, আমার কপালটাই খারাপ। কি একটা মেয়ে এনেছে, কোনো কাজেই আসে না, সারাদিন শুধু শুয়ে বসে থাকে। ছেলেটাকে কি যে জাদু করেছে, সারাদিন ওর কথাই উঠে বসে। আরে ওই মেয়েটা তো ভালোই আছে, অনেক কাজ করে। সারাদিন তো তুমি ওকে দিয়ে সমস্ত কাজ করাও। আর কত কাজ করাবে মেয়েটাকে দিয়ে? আমি কি বলি, তুমি এখন এই মেয়েটাকে মেনে নাও, তাহলেই তুমি শান্তিতে থাকতে পারবে। সমস্ত কাজ করে এর থেকে ভালো মেয়ে আর পাবে না তুমি, বুঝেছো? ওরে বাবা, এত দরদ দেখি! এখন দেখি তোমাকেও এই মেয়েটাকে বশ করে নিয়েছে। আগে ছেলেটাকে বশ করেছিল, এখন দেখি তোমাকেও করে নিয়েছে। আমি ওই মেয়েটাকে কখনো মেনে নিব না। তোমাদের মেনে নিতে মন গিয়েছে, তোমরা নাও, আমি পারবো না। এই মেয়ে, যাও তো এখন, গিয়ে বাসনগুলো মেজে নিয়ে এসো। সারাদিন শুধু আরামই করবে বসে বসে, বাড়িতে তো একটা কাজও করো না। গিয়ে এক্ষুনি গিয়ে বাসনগুলো মেজে নিয়ে আসো। ওই যে পুকুর পাড় আছে, ওইখান থেকে মেজে নিয়ে আসবে। কথাটা যেন মনে থাকে। তাড়াতাড়ি এখন চলে যাও। হে সৃষ্টিকর্তা, আমি এ কি ভুল করে ফেললাম? আমি তো নিজের কপালটাকে নিজেই খারাপ করলাম। মা বাবার কথা না শুনে এই ছেলেকে বিয়ে করে তো আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আমি এ কেমন বাড়িতে এসেছি, যেখানে আমার সাথে এত অত্যাচার হয়, আমাকে প্রতিদিন এত এত কাজ করতে হয়, তবু কারো মন পাই না। কেন যে আমি এই কাজটা করলাম কে জানে। এখন নিজের জীবনটাকে নষ্ট করে এখন তো মা বাবার কাছেও যেতে পারি না। আমার যে কি হবে কে জানে। আমার উপর দয়া করো সৃষ্টিকর্তা। বৌমা, বাসনগুলো মেজে নিয়ে এসেছো? আচ্ছা, ভালো করেছো। এখন যাও তো, ঘরের ভিতরে যাও। না হয়তো তোমার শাশুড়ি এসে আবার তোমাকে কথা শোনাবে। আমাকে ক্ষমা করে দিবে বৌমা, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। তোমাকে এই বাড়িতে অনেক অত্যাচার সহ্য করতে হয়। আপনি কেন ক্ষমা চাচ্ছেন বাবা? আপনি ক্ষমা চাবেন না, আপনি তো কিছু করেননি। এটা আমার কপালে লেখা ছিল, তাই আমার সাথে এরকম হচ্ছে। রিমার শাশুড়ি বিছানায় বসে বসে রিমাকে নতুন নতুন আবদার করতে থাকে। ওকে নতুন নতুন খাবারের নাম বলতে থাকে আর ওইসব বানিয়ে নিয়ে আসতে বলে। রিমাকে শান্তিতে 2 মিনিট বসতেও দিত না। ও যত পারে সমস্ত বাড়ির কাজ যেন ওই মেয়েটাকে দিয়েই করানোর জন্য চেষ্টা করতে থাকে। এই যে মেয়ে, এখন যাও, গিয়ে ভালো করে কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিয়ে এসো তো। লগে চাও বানাবে। তোমার শ্বশুরের খাইতে খুব ইচ্ছে করছে, এখন গিয়ে তুমি বানিয়ে নিয়ে এসো। রিমা বাড়ির সমস্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এক সময় ক্লান্ত হয়ে সে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে এক গাছের নিচে বসে থাকে। ওইখানে একটি ছোট্ট মেয়ে আসে। দিদি, তোমার কি হয়েছে? তুমি এখানে একা একা কেন বসে আছো? তোমার এরকম মন খারাপ কেন? তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সাথে কথা বলবো, তোমার মন ভালো হয়ে যাবে। আমার মন ভালো হবে না রে বোন, আমার সাথে অনেক অন্যায় হয়, আমার অনেক কষ্ট, আমি সহ্য করতে পারছি না, তাই এখানে এসে বসে আছি। আমার কেউ নাই রে বোন,
আমার সাথে অনেক অন্যায় হয়। রিমাকে ওই ছোট্ট মেয়েটি জিজ্ঞেস করতে থাকে ওর সাথে কি হয়েছে। তখন মেয়েটি সমস্ত কথা ওই ছোট্ট মেয়েটিকে বলে। তখন ওই ছোট্ট মেয়েটি তাকে একটি বুদ্ধি দেয়। ওই ছোট্ট মেয়েটি রিমিকে বুদ্ধি দেয় যেন ও তার শাশুড়ির কোনো কথাই না শুনে, ও যা বলে সব কিছুর উল্টো করতে। এভাবে যদি ও সহ্য করতে থাকে তাহলে ও সারা জীবনই ওকে এইভাবেই চালাবে। ছোট্ট মেয়েটির সাথে কথা বলে রিমি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার লগে লগে আবার তার শাশুড়ি তাকে আবদার করে যেন তার জন্য লাড্ডু বানিয়ে নিয়ে আসে। রিমি তার শাশুড়ির কথা মতে রান্নাঘরে গিয়ে লাড্ডু বানাতে থাকে। তোমার লাড্ডু খাইতে মন গিয়েছে না? দাঁড়াও, আজ তোমাদেরকে আমি লাড্ডু খাওয়াবো, এমন লাড্ডু খাওয়াবো আর জীবনেও তুই লাড্ডু খাইতে চাবি না আমার কাছে। দাঁড়া, অনেক সহ্য করেছি, আর করব না। এই নেন মা, আপনার জন্য লাড্ডু বানিয়েছি, নিজের হাতে বানাইছি, ভালোভাবে খাবেন। রিমি তার শাশুড়ির হাতে লাড্ডু দেয়। তার শাশুড়ি আর শ্বশুর দুইজন মিলে লাড্ডু খেতে থাকে। রিমির শ্বশুর আর শাশুড়ি খুব মজা করে লাড্ডু খেতে থাকে। কতক্ষণ লাড্ডু খাওয়ার পর দুজনের তো অবস্থা খারাপ হয়ে যায়। দুজনেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই মেয়ে লাড্ডুতে কি মিশিয়েছে? আমি মরে যাচ্ছি, আমার গলাটা তো পুড়ে যাচ্ছে, আমার পেটে ব্যথা হচ্ছে। এই মেয়ে, তুই কি মিশাচ্ছিস লাড্ডুত? আমি মরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি রে। রিমা তার শাশুড়ির অত্যাচার আর সহ্য করতো না। সে যা অবতার করত সেসব আর সে পূরণ করতো না, আর উল্টো কাজ করে দিত। সেসব করতে করতে তার শাশুড়ি বুঝতে পারে। তারপর রিমার শাশুড়ি রিমার কাছে ক্ষমা চায়। রিমাও তার শাশুড়িকে ক্ষমা করে দেয়। রিমা আর আকাশ এখন সুখে সংসার করছিল। দুজনের মাঝে অনেক মিলাপিতেও হয়ে গিয়েছিল। তার শাশুড় শ্বশুরেও এখন ভালোবাসতে শুরু করে। রিমা এখন সুখেতে সংসার করছিল। রুমি, আজকে তুই আমার বাড়িতে চল, একটু কাজ করে দিবি। আমার আজকে অনেক কাজ তো, তাই তোকে ডাকবার জন্য এসেছি। আমার সাথে চল তো, একটু কাজ করে দিবি। কি? আমি কাজ করে দিব? তোমার মাথাটা ঠিক আছে তো? আমাকে কাজের মেয়ে লাগে তোমার? তুমি যাও তো এখান থেকে। এইখানে এসে তুমি আর কামের আবদার করতে মানুষ পাইলে না? কি? আমি তোমার কাজ করে দিব? আমাকে দেখতে কি কাজের মেয়ের মতো লাগে? তোমার তো সাহস কম না যে আমাকে কাজের জন্য ডাকতে এসেছো। এসব আবদার নিয়ে এইখান থেকে এক্ষুনি চলে যাও। একটু কাজ করে দিলে তোর হাতটা পড়ে যাবে। তোর মতন অভদ্র মেয়ে আমি আজ ধরে দেখিনি। তোর বোনটাকে দেখছিস, কত ভালো একটা মেয়ে, আর তুই কি অসভ্য। কি হলো চাচি তোমাদের? এত চিৎকার চেঁচামেচি করছো যে? রুমির সাথে কি বলছিলে? কি আর হবে, কিছু হয়নি। তোর বোনটাকে একটু ডাকতে এসেছিলাম, আমাকে একটু কাজে সহায় করে দিবে। করলো তো না, আরও উল্টো আমার সাথে কি খারাপ ব্যবহার। তোর সাথে তো কোনো মিলই নাই। তুই কত ভালো মেয়ে, তুই সবার সাথে কত সুন্দর করে ব্যবহার করস। আর রুমি একদম একটা অসভ্য মেয়ে, ওকে আমার একদম দেখতে মন যায় না। চাচি, তুমি ওর কথাই কিছু মনে করো না। ও না মন থেকে খুব ভালো। ও সবার সাথে এভাবে কথা বলে বলে আমি ওকে অনেক বোঝাই। আমাকে বলো তো তোমার কি কাজ করে দিতে হবে, আমি সব কাজ করে দিব। চলো তো আমার সাথে, আমি তোমার কাজগুলো সব করে দেই। তোর মতন মনের মেয়ে আমি আজ তুই কখনো দেখিনি। তুই খুব ভালো, তোর দেখবি অনেক সুখ শান্তি হবে। মনিকা তার চাচি চলে যাওয়ার পর অনেকক্ষণ রুমিকে বোঝায়, কিন্তু রুমির মাথায় এইসব কথা কিছুই ঢোকে না। ও তো ওর কথাই মনই দেয় না। ওর কথাতে কেন পাত্তা না দিয়ে উল্টো রুমি মনিকাকে অনেক কথা শোনায়। নিচের কথাগুলোকে যেন ও একবার ভেবেও দেখছিল না, যা মুখে আসছিল তা বলতে থাকে। অনেক ছোটকালেই মনিকা আর রুমি তার মা বাবাকে হারায়। মা বাবা ছাড়া জীবন যে কতটা কষ্টর মনিকা আর রুমিকে দেখলেই বোঝা যায়। দেখতে দেখতে মনিকা আর রুমি অনেক বড় হয়ে যায়। মনিকা আর রুমি এক মায়ের সন্তান হলেও দুই বোনের মাঝে অনেকটা অমিল ছিল। মনিকা দেখতে যতটা সুন্দরী ছিল, ততটাই অনেক বুদ্ধিমতী, জ্ঞানী, নম্রতা, ভদ্রতা তার ভিতরে যেন পরিপূর্ণ ছিল। গ্রামের সবাই তাকে অনেক পছন্দ করত, সবাই তাকে ভালোবাসত। মনিকা সবার সাথে খুব ভদ্রভাবে কথা বলতো। এই সমস্ত কাজ মনিকা একা হাতেই সামলাতো। রুমি শুধু বসে বসে খাতো। মনিকা অনেকটা পরিশ্রমী ছিল, কিন্তু রুমি পুরো উল্টো ছিল। রুমি খুব অলস ছিল। ও
ও সারাদিন বসে শুয়েই তার দিনটা যেত। সে বাড়ির কোনো কাজ করতো না। মনিকা রুমিকে খুব ভালোবাসতো। ও যতই অলসতা দেখাতো তাকে কিন্তু সে কিছুই বলতো না, নিজেই সব কাজগুলো করে নিত। রুমি সারাদিন বসে বসে খাতো আর নিজের কাজগুলো তার বোনকে দিয়ে করাতো। সে শুধু আবদার করতো তার বোনের কাছে, কিন্তু তার মনিকা কোনোদিনও তার কথার বিরোধিতা না করে তার আবদারগুলো মেনে নিত। মনিকা সংসার চালানোর জন্য বাইরে গিয়ে কাজ করত, অন্যর বাড়িতেও কাজ করত, আবার জঙ্গল থেকে গাছ এনে ওইগুলো কেটে কেটে বিক্রি করত। ও যা কাজ সামনে পেত সব করত, কিন্তু তার বোনের এসব কথা যেন তার কোনোদিনও মনেই হয়নি। তার বোন যে এত কষ্ট তার জন্য করে, এসব কথাই সে কোনোদিনও মন দেয়নি। কিরে মালতী, দেখ তো মেয়েটাকে কেমন, হাত পাও যেন ছেলেদের মতন হয়ে যাচ্ছে। পুরো দিন শুধু কাজ আর কাজ। বাড়িতে বসে কাজ করবে তা না, সে বাজারে গিয়ে গিয়ে কাজ করতে থাকে। কাজ না করে কি করবে? সংসারটা তো তাকেই চালাতে হয়। ও যদি কাজ না করতো খেত কি ওরা? আচ্ছা মালতী, শুন তো, আমি ভাবছিলাম মনিকার যে ওই ছোট বোনটা আছে রুমি, ওকে দিয়ে আমার ছেলেটার জন্য কেমন হবে? দুইজনকে তো মানাবে। ওই মেয়েটাকে দেখতে তো খুব সুন্দরী। আমি ভাবছিলাম আমার ছেলেটাকে দিয়ে বিয়ে করে নিয়ে আসি। রুমিকে কিন্তু আমার ছেলের সাথে খুব মানাবে। মেয়েটাকে কিন্তু দেখতে খুব মিষ্টি। আমার খুব পছন্দ হয়েছে মেয়েটা। দেখো বোন, তোমার যা পছন্দ তা করো, আমি তো কওয়ার কেউ না। তবে একটা কথা বলবো, ওই মেয়েটা একদম অভদ্র। ওকে যদি আনো তোমার বাড়িটাকে শেষ করে দিবে। ও তো কোনো কাজই করে না, শুধু বসে থাকে। তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি যদি আমার কথা মানো মনিকাকে নিয়ে এসো। মনিকা একটা খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না পুরো গ্রামে। ওর মতন মেয়ে তুমি কোথাও খুঁজে পাবে না। যদি পারো ওকে নিয়ে এসো, তোমার ছেলের জন্য খুব ভালো হবে। ওসব কোনো ব্যাপার না, আমি ওকে সব কাজ শিখিয়ে নিব। আর এখন তো মেয়ে মানুষ, এখন তো ও সব কাজ পারবে না। আমি একবার বাড়িতে আনি, ওকে তো আমি সব কাজ শিখিয়ে নিব, তুই দেখে নিস। মালতী, তুই একটা কাজ করে দে তো, মনিকাকে বল ওর ছোট বোনটাকে আমাকে দিয়ে দিতে। আমার ছেলের সাথে ওকে বিয়ে করিয়ে নিয়ে আসবো আমার বাড়িতে। তোমার যা ঠিক মনে হয় তাই করো, আমি তো তোমার ভালোর জন্য বলেছিলাম। আর যদি তোমার ওই মেয়েটাকে এতই পছন্দ হয়েছে, তাহলে আমি মনিকার সাথে কথা বলে দিব। তারপর তোমরা না হয় সব মিলিয়ে নিও। কিরে রুমি, তুই আজকেও একটু রান্নাবান্না করলি না? আমি সারাদিন এত কাজ করে বাড়িতে আসছি, এখন আবার আমি রান্নাবান্না করব? তুই তো পারস তোল্লা ভাত বানাতে, তাও তুই পারস না। কি? আমি রান্নাবান্না করব? কেন আমি রান্নাবান্না করব? আমি এসব রান্নাবান্না করে আমার শরীরটাকে নষ্ট করতে পারবো না। হ্যাঁ, আমাকে দেখে তোর তো খুব জ্বলন হয় না? আমাকে দেখতে খুব সুন্দরী তো, তাই তোর অনেক জ্বলন হয়। তাই তুই চাস আমার শরীরটা যাতে নষ্ট হয়ে যায়, তোর মতো ছেলেদের মতন শরীর হয়ে যায়। নিজের শরীরটাকে নষ্ট করে এখন আমার শরীরটাকেও তার নষ্ট করতে মন যায়। তুই গিয়ে রান্নাবান্না কর, আমি পারবো না। দেখ রুমি, আজ থেকে তুই দোকানে বসবি। আমি সব কাজ একা একা করতে পারবো না। কি? আমি দোকানে বসবো? তোর মাথা খারাপ হয়ে গিয়েছে? আমি এসব করতে পারবো না। নিজের অবস্থা তো একটু শেষ করছস, এখন তোর ইচ্ছে হচ্ছে আমাকেও এসব করতে না? আমার শরীরটাকে নষ্ট করার তোর বুদ্ধি এসব। এসব তুই কি কোস? আমি তোকে কত ভালোবাসি, তুই তো জানোস সব। তাও তুই আমার সাথে কেন এরকম করস? দেখ, এত নেকামি করবি না। তোর এইসব নেকামি দেখে আমি গলে যাব না। তোর তো সহ্য হয় না আমাকে দেখে। তুই তো চাস আমি যাতে কালো হয়ে যাই। আমার দুধের মতো দেখতে চেহারাটাকে তুই কালো বানানোর জন্য আমাকে দিয়ে কাজ করাতে চাচ্ছস। আমি কি কিছু বুঝি না? সব জানি আমি। রুমি মনিকাকে যা মুখে আসে তা বলে। মনিকা মন খারাপ করে নিজের কাজে চলে যায়। মনিকা অন্যর বাড়িতে কাজ করে, অন্যর ক্ষেতে কাজ করে, সে অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটি ছোট্ট দোকান দেয়। সেই দোকানেই মনিকাকে বসতে বলেছিল। রুমি মনিকার সাথে ঝগড়া করে বাড়ির থেকে সে বেরিয়ে চলে যায়। মনিকা বাইরের থেকে কাজ করে বাড়ি আসে। এসে দেখে রুমি বাড়িতে নাই। মনিকা তো পাগলের মতো রুমিকে খুঁজতে থাকে। সে কোথাও তাকে খুঁজে পায় না। খুঁজে না পেয়ে
সে ক্লান্ত হয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। রুমিকে ওগর গ্রামের একটি ছোট্ট মেয়ে এসে খবর দেয় যে মনিকা ওকে পাগলের মতো খুঁজতেছে। তুমি দিদি, তোমাকে তো মনিকা দিদি পাগলের মতো খুঁজতেছে। তুমি এখানে এসে বসে আছো, তুমি বাড়ি ফিরে যাও। দিদি তোমাকে খুব ভালোবাসে, ও তো অনেক চিন্তা করছে তোমার জন্য। আমাকে মিথ্যে কথা বলতে হবে না, আমি সব জানি। আমাকে কেউ ভালোই বাসে না। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। ওইখান থেকে আমি সারা জীবনের জন্য চলে এসেছি। ওই মেয়েটার সাথে আমি আর থাকতে পারবো না। ওই ছোট্ট মেয়েটার কথা শোনার পর রুমি সকালে বাড়িতে ফিরে আসে ওর বোনের কাছে। রুমি সকালে বাড়ি ফিরেই তাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। তখন মনিকা শুয়েছিল। মনিকা ওর গলার শব্দ শুনে লগে লগে উঠে পড়ে। মনিকা রুমিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর জিজ্ঞাসা করতে থাকে, তুই কোথায় চলে গিয়েছিলি? রুমি মনিকার সাথে খুব খারাপ ব্যবহার করে আর বলতে থাকে, এত নেকামি করতে হবে না, তুই তো ভালোই পেয়েছিলি, আমি চলে গিয়েছিলাম। মনিকা অনেকক্ষণ রুমিকে বোঝায়, কিন্তু রুমির কোনো কথাই তার কানে যায় না। সে তাকে বলে, আজ থেকে তোকে আর কাজের কথাও বলবো না, তুই আর কোনোদিনও বাড়ি থেকে এভাবে চলে যাবি না। ও বলে, এইসব নেকামি আমার সাথে করবি না, আজ থেকে আমি দোকানে গিয়ে বসবো। মনিকা রুমিকে অনেক বোঝায়, কিন্তু মনিকার কথা রুমি পাত্তাই দেয় না। সে বলে, আমি তো দোকানে যাবই, আজ থেকে তোর আমার জন্য কিছু করতে হবে না, আমি সব নিজের কাজ করে নিব। আজ থেকে তুই আমাকে কথাও বলতে পারবি না। রুমি মনিকার সাথে জিদ করে দোকানে এসে বসে। কিছুক্ষণ পর কাস্টমার তো লাহে লাহে আসতেই থাকে। সে প্রথমে ভালোভাবেই সবারকে বস্তুগুলো দিতেছিল, কিন্তু লাহে লাহে যখন ভিড় বাড়তে থাকে সে তো এসব দেখে অবাক হয়ে যায়। সে তো কোনোদিন এইসব কাজ করেনি। সে তো শুধু বাড়িতে বসে বসে খায় আর শুয়ে থাকে। সে তো এর আগে কোনোদিনও কোনো কাজই করেনি। সে শুধু বাড়িতে বসে বসে খাচ্ছে আর শুয়ে যাচ্ছিল। তার বোনই সব কিছু তাকে করে করে দিত। এখন প্রথমবার সে এইগুলো কাজ দেখে তো তার মাথাটা পুরো ঘুরিয়েই গেছে। হে সৃষ্টিকর্তা, কি আমি করলাম? বাড়ির থেকে রাগ করে এসে দোকানে বসলাম, এখন তো সবাই আমার মাথাটা পুরো খেয়েই ফেলছে। আমি তো এখানে থাকলে পাগল হয়ে যাব। এইখানে বসে থাকলে আমাকে এরা মেরেই ফেলবে। আমার এইখান থেকে পালাতে হবে। তো সবসময় বাড়িতেই থাকতো। সে বাড়িতে কখনো এত ভিড় দেখেও নি। সে তো কখনো দোকানেও আসেনি। মানুষের ভিড়গুলো দেখে সে তো পাগল হয়ে যাচ্ছিল। সবার একজন একজনের আবদার তো পূরণ করতে করতে সে তো পুরো পাগল হয়ে যায়। সে কি করবে উপায় না পেয়ে ওইখান থেকে দৌড়ে পালায়। সে দৌড়ে পালিয়ে বাড়িতে চলে আসে। মনিকা, বোন, আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আমার জন্যই এত কষ্ট করস আর আমি সবসময় তোর সাথে খারাপ ব্যবহার করি। তোর কোনো কাজেও সহায় করে দেই না। আমি একটা খুব খারাপ মেয়ে। আজকে আমি দোকানে বসে অনেক কষ্ট বুঝতে পারলাম তোর। তুই প্রতিদিন এই কষ্ট কিভাবে সহ্য করস? সবাই তো মাথাগুলো আমার খেয়েই ফেলছিল। আমি তো ওইখানে সহ্যই করতে পারিনি। আমি ওইখান থেকে চলে এসেছি। আরে পাগলি মেয়ে একটা, আমি তো তোর উপর কোনোদিনও রাগই করিনি। তুই তো আমার ছোট বোন। আমি তো তোকে অনেক ভালোবাসি। তাই তো আমি তোকে কিছু কাজ করতে দেইনি। আমার কাছে তোর ক্ষমা চাইতে হবে না। আমি তো তোকে খুব ভালোবাসি। আমি তো তোকে উপর কোনোদিনও রাগই করিনি। আমি আজকে কাজ করতে গিয়ে সব নিজের ভুলগুলো বুঝতে পাই। সে তার বোনের সাথে করা খারাপ ব্যবহারের জন্য সে ক্ষমা চায় তার বোনের কাছে। আর এরপর থেকে আমি নিজের ভুলটা বুঝতে পেরেই তারপর থেকে সে তার বোনকে সব কাজেই সহায় করে দিত। সে আগের মতো এত অলসতাও দেখাতো না। সে বাইরের কাজ করত আর সে বাড়ির কাজ করত। দুই বোন মিলেমিশে থাকতে থাকে তারপর থেকে। চট্টগ্রামে মনিয়া তার স্বামীর সাথে বসবাস করত। মনিয়া সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো। ওর সাইকেল চালাতে খুব ভালোবাসত, কিন্তু গ্রামের লোকরা ওকে এটা ভালোভাবে দেখতো না। সবাই ওর স্বামীকে অনেক কথা শোনা। এই জামিল, দেখলাম তোর বউকে সাইকেল কিনে দিলি। এসব কাজ করতে তোর লজ্জা লাগে না? আমাদের গ্রামের পরিবেশটা তো তোরা একদম নষ্ট করে ফেললি। এসব কাজ করা বন্ধ কর, না হলে কিন্তু কথাটা খারাপ হয়ে যাবে, বলে দিলাম। আজকে তুমি কান খুলে শুনে রাখো,
এই সাইকেল চালানি যদি তুমি বন্ধ না করো, তোমার ঠ্যাংগুলোকে আমি ভেঙে টুকরো টুকরো করে দিব। তোমার জন্য এখন আমি আর মুখ দেখাতে পারছি না লোকের সামনে। তুমি আমার সাথে এরকমভাবে কেন কথা বলছো? আমার তো সাইকেল চালাতে ভালো লাগে, তাই আমি একটু সাইকেল চালাই। তাতে আমি তো কোনো অন্যায় করিনি। তাতে তুমি এরকমভাবে রাগ করার কি আছে? তোমার জন্য আমি বাইরে যেতে পারি না, সবাই আমার ওপরে হাসে, আমার মজাক বানায়। এসব আমার ভালো লাগে না। তুমি সাইকেলটা আর চালাবে না, এটা আমার শেষ কথা। যদি তুমি আরও সাইকেল চালাও, কথাটা অনেক খারাপ হয়ে যাবে, বলে দিয়েছি। মনিয়া তার স্বামীর কথায় গুরুত্ব না দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু এই কথাটা জামিলের কানে যায়, আর জামিল তো রেগে সেগে শেষ। ও বাড়িতে এসে, মনিয়া, তোমাকে বলেছিলাম না তুমি আর সাইকেল নিয়ে বের হবে না? তুমি আমার কথা মানলে না তো। আজ থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আমি আর তোমাকে সহ্য করতে পারবো না। চলে যাবে আজকেই তুমি। মনিয়ার স্বামী মনিয়াকে বাড়ির থেকে বের করে দেয়। মনিয়া উপায় না পেয়ে ও বাপের বাড়ি চলে যায়। তার মার কাছে গিয়ে বলে, মা, জামিল আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আমি এখন কোথায় যাব? আমি তোমার কাছে চলে এসেছি মা। কি? জামাই তোকে বাড়ির থেকে বের করে দিয়েছে? কতবার আমি তোকে বললাম এই সাইকেল নিয়ে তুই বের হবি না। কি করলি তুই? তোর সংসারটা তো পুরো নষ্ট করে দিলি। এখন কি হবে তোর? তুই আমার বাড়ির থেকে এক্ষুনি বের হয়ে যা। কোথায় যাবি আমি জানি না। উফ, খালি পড়া আর পড়া, একদম ভাল লাগে না আমার। ইমু, শুনো, চলো আমরা দিদার বাড়িতে ঘুরে আসি, খুব মজা হবে। মা, সত্যি বলছো তুমি? আমাকে গ্রামে ঘুরতে নিয়ে যাবে? আমরা তোমার দিদার কাছে যাব, সত্যি বলছি। ইয়ে, কি মজা কি মজা! পরের দিন সকালে ইমুর মা গাড়ি বের করে দিদার বাড়ি যাওয়ার জন্য। মা বাইরে বের হয়েই দেখে ইমু তো আগেই গাড়িতে বসে আছে। ইমুর খুশি দেখে মাও হাসে। ইমুর মা নিজেই গাড়ি চালিয়ে মা ছেলে গ্রামে যাওয়ার জন্য বের হলো। জানালা দিয়ে ইমু তাকিয়ে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে, আর তার মাকে বলে, মা দেখো বাইরে কি সুন্দর সবুজ ধানক্ষেত, গরু, ছাগল, মাটির রাস্তা, কলকল নদীর শব্দ দেখে তার চোখ যেন চকমক করছিল। আর মাকে চিৎকার করে বলছিল, মা দেখো, এটা তো একদম ছবির মতো লাগছে। মা ছেলে গল্প করতে করতে গ্রামে দিদার বাড়ি গিয়ে পৌঁছল। ইমু দিদার বাড়ি গিয়েই দরজার সামনে দাঁড়িয়ে ইমু তার দিদাকে চিৎকার করে ডাকতে থাকে। তখন ইমুর মামা বেরিয়ে আসে আর ইমু আর তার মাকে খা খবর জিজ্ঞেস করে আর ভিতরে নিয়ে যায়। ইমুর দিদা শুয়েছিল, আর ঘুম থেকে ইমুর গলা শুনেই দিদা তো লাফিয়ে উঠে বসে আর ভাবতে থাকে এটা তো ইমুর গলা, আর ও এটা বলেই বাইরে বেরিয়ে যায়। ওইদিকে সবাই ড্রয়িং রুমে বসে বসে গল্প করতে থাকে। তার মামি তাকে জিজ্ঞেস করতে থাকে, তার মামা জিজ্ঞেস করতে থাকে, আর তখনই দিদা বাইরে বের হয়ে আসে। ইমু তো দিদাকে দেখে অনেক খুশি, তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। দাদু ভাই, তোমার কি আমার কথা মনে পড়ে না কখনো? ইমু দিদাকে বলে, আমার তো তোমার কথা খুব মনে পড়ে। আমাকে কেউ নিয়েই আসে না। আমার তো তোমার কাছে থাকতে খুব ইচ্ছে করে। আমাকে তারা নিয়েই আসে না, তাই আমি তোমার কাছে আসতে পারি না। এই কি, তুমি এইখানে? তুমি এইখানে কি করছো? কেন এসেছো এখানে? এতদিন পর কেন এলে তুমি এখানে? মনিয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মনিয়া, আমি তোমাকে কত খুঁজেছি। তুমি জানি কোথায় চলে গিয়েছিলে। আমি তোমাকে কোথাও খুঁজে পাইনি। তোমার কাছ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। তুমি আমার সাথে বাড়ি চলো। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়িতে যাব আমি? তোমার মনে আছে 10 বছর আমাকে তুমি বাড়ির থেকে বের করে দিয়েছিলে। একবারও কি ভেবেছিলে আমার কি হবে? কোথায় যাব আমি? তুমি একবারও ভাবনি। সবাই আমাকে মিলে বাড়ির থেকে বের করে দিয়েছো। মনিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি এখান থেকে চলে যাও।
আমি আমার ছেলের সাথে অনেক খুশি আছি। আমি আর তোমার কাছে কখনো ফিরে যাব না। মনিয়া জামিলকে ক্ষমা করতে পারেনি, জামিলকে ফিরিয়ে দেয়। সে যখন গর্ভবতী ছিল তখন তার পাশে কেউ ছিল না, তখন তাকে বাড়ির থেকে সবাই বের করে দেয়। সে অনেক কষ্ট করে ছেলেটাকে মানুষ করে। মনিয়া ইমোকে নিয়ে কয়েকদিন তার মার বাড়ি থাকার পর আবার সে শহরে চলে যায়। ও হাসান ভাই, কোথায় যাচ্ছেন? এই তো একটু নদীর পাশে যাচ্ছি মাছ আনতে। বউ অনেক দিন ধরে বায়না করছিল মাছ খাবে, এখন তো আর এইখানে মাছ পেতে পারি না, ওইখানে যাচ্ছি। অনেক দিন ধরে হাসনের বউ অনেক বায়না করছিল মাছ খাওয়ার জন্য, তাই আজকে হাসিন নদীর পাড় থেকে মাছ নিয়ে আসে। এই নাও, অনেক দিন ধরে বায়না করছিলে না মাছ খাবে মাছ খাবে, এই দেখো মনা ভরে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। তুমি দেখছি আজকে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছো, 2 মনা বাজার করে নিয়ে এসেছো। এত টাকা কোথায় পেলে আজকে তুমি? আরে টাকা নিয়ে ভেবো না, আমি এখান থেকে টাকা জোগাড় করে তোমার জন্য মাছ নিয়ে এসেছি। এখন যাও রান্নাটা করে নেও। কাশিমের বউ অনেক দিন ধরে মাছ খায়নি, তাই আজকে মাছটি অনেক খুশি মনে রান্না করছিল। সংসারে টানা পোষাই ভালো মন্দ কিছু খেতেই পারে না ওরা, তাই আজকে মাছগুলো দেখে ওরা তো অনেক খুশি। রফিক, এই রফিক, এদিকে আয়। এই, তোর বাবা যে কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? কানে কথা যায় না তোর? বাড়িতে বসে বসে শুধু এইসব, এখন যা তাড়াতাড়ি। আচ্ছা মা, এইভাবে কেন বলছো? যাচ্ছি তো, যাওয়ার লগে লগেই তো বাবা কথা শোনাবে, আমার ভালো লাগে না। হ্যাঁ বাবা, আমি এসেছি। ডাকছিলে আমাকে? আমি ডাকলে তোমার কানে কথা যায় না? কখন থেকে ডাকছি তোমাকে, কি করছিলে তখন? রফিকের বাবা মা রফিককে অনেক লেখাপড়া করায়, কিন্তু ওর চাকরিটা হয়নি, তাই সারাদিন ওকে কথা শুনতে হয় বাবা মার। এটা কাজের সন্ধানে ঘুরতে থাকে, কিন্তু কোনো কাজের ব্যবস্থাই করতে পারে না। মন খারাপ করে বাড়ি এসে যায়। রফিকের মাথায় একটি বুদ্ধি আসে, আর ও তার মার কাছে ওই বুদ্ধিটার কথা বলতে থাকে। আচ্ছা মা, আমার জন্য তো তোমরা অনেক টাকা খরচ করেছো, আরেকবার কি আমার জন্য কয়েকটা টাকা খরচ করতে পারবে? এখন আবার কিসের টাকা? আমার কাছে টাকা নাই। ও মা শোনো না, আমাকে কয়টা টাকা দাও, আমি একটা ঢাবা দিতে চাই। রফিকের কথা শুনেই মা তো অনেক রেগে যায়। এত লেখাপড়া করালো, চাকরি করবে, ও কই ঢাবা খোলার কথা বলছে, তার জন্য অনেক রেগে যায়। রফিক তার মাকে খুব বোঝালো। অনেকক্ষণ বোঝানোর পর যেহেতু মা মনটা গলেই গেল, আর ওকে কিছু টাকা দিয়ে দেয়, আর ওই টাকা দিয়ে রফিক একটা ঢাবা খোলে। ওর মার কাছ থেকে টাকা নিয়ে রফিক একটি ঢাবা খোলে। প্রথমেতে ঢাবাতে কেউ আসেনি। রফিক মন খারাপ করে ঢাবাতে সারাদিন বসে থাকে, কিন্তু একটা কাস্টমারও নাই। কি হবে তার রান্নার? এত এত রান্না করে রেখে দিয়েছে, একটা কাস্টমারও আসেনি। ফেল হয়েই যাচ্ছিল, তখনই একটি লোক তার ঢাবার কাছে আসে। ওইটাকে দেখার লগে লগে রফিকের মনে কিছু আশা জাগে। এসেই বলে, আমার খুব খিদে পেয়েছে ভাই, আমাকে কিছু খেতে দাও। আপনি গিয়ে বসেন, আমি আপনার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসতেছি। রফিক বলে, আপনি আমার দোকানের প্রথম কাস্টমার, খেয়ে বলবেন তো কেমন হয়েছে। রফিকের হোটেলের খাবারগুলো ওই লোকটি খুব মজা করে খেয়ে। ও ভাই, তোমার খাবারগুলো খুব স্বাদ ছিল, আমার পেট ভরে খেয়েছি, খুব ভালো লেগেছে। লোকটি খেয়ে দিয়ে রফিকের খুব প্রশংসা করে। রফিক কিন্তু ওই লোকটির কাছ থেকে টাকা নেয়নি। ও বলে, আজকে আমার প্রথম দিন, তাই আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিব না। কয়েকদিন যেতে যেতেই কাস্টমার তো অনেকগুলো আসতে থাকে। এইভাবেই ও চলতে থাকে। ধীরে ধীরে কাস্টমার বাড়তেই চলে। রফিক হোটেল দিয়েই অনেক টাকা উপার্জন করে, আর ওরা একটি বাড়ি কিনে। নতুন বাড়িটি খুব বড় ছিল। ওর মাও এখন খুব খুশি নতুন বাড়িতে। রফিক খুব সততার সাথে কাজ করে যায়, আর তাই অনেক তাড়াতাড়ি ও সফল হয়ে যায়। নতুন বাড়ি কিনেই একটি বিয়ে করেও ফেলে। নতুন বউকে নিয়ে বাড়ি আসে। রফিক বাবা মা আর বউকে নিয়ে এখন সুখে সংসার করছে।